তার আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে বাংলার বিপ্লবী গুরু, সমাজ সংস্কারক এবং ধর্মপ্রাণ ব্যক্তি। বাংলায় নতুন যুগে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন যে সকল মহাপ্রাণ পুরুষ, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। হুগলি জেলার পান্ডুয়ার নিকটবর্তী খন্নান গ্রামে 1861 সালের 11ই ফেব্রুয়ারি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জন্ম হয়। তার পিতার নাম দেবীচরণ বন্দ্যোপাধ্যায়। পিতার কনিষ্ঠ পুত্র ছিলেন এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় ওরফে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামেই ভবানীচরণ খ্যাতি লাভ করেন। শিশুকালেই ভবানীচরণের মাতৃবিয়োগ হয়, ফলে মাতামহীর আদরে যত্নে বড় হয়ে ওঠেন তিনি। সম্ভবত এ কারণেই মাতামহীর স্নেহ প্রশ্রয়ে তার স্বভাব হয়ে উঠেছিল অতি দুরন্ত এবং অশান্ত। পরবর্তী জীবনেও তার ব্যক্তিত্বে এই অশান্ত ভাব বর্তমান ছিল। মাত্র 14 বছর বয়সেই মাতৃভূমির পরাধীনতার গ্লানি মোচন করার জন্য স্বপ্ন দেখতেন ভবানীচরণ ওরফে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সেই সময়ে পরাধীন ভারতের দিকে দিকে নবজাগরণের ঢেউ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু প্রমুখ বক্তৃতা করে দেশের পরিস্থিতি জনসাধারণের সামনে তুলে ধরছেন। তাদের জ্বালাময়ী বক্তৃতা সে সকল ভাষণে থাকত মাতৃভূমির শৃঙ্খল মোচনের ডাক। দূর দূর অঞ্চলে গিয়ে এই দেশনেতাদের বক্তৃতা শুনতে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের ক্লান্তি ছিল না। নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তৃতা শুনতেন। ছেলেবেলায় ঠাকুমার কোলে বসে রামায়ণ মহাভারতের কাহিনী, গ্রাম্য ছড়া, হেয়ালি ইত্যাদির মধ্য দিয়ে ব্রহ্মবান্ধবের বাল্যশিক্ষা আরম্ভ হয়। পরে গ্রামের পাঠশালায় 6 বছর বয়সে তাকে ভর্তি করে দেওয়া হয়। অসাধারণ মেধাবী ছিলেন এই ব্রহ্মবান্ধব উপাধ্যায়। একবার যা পড়তেন সহজে তা ভুলতেন না। বাল্য বয়স থেকেই ইংরেজি ভাষায় অসাধারণ দখল ছিল তার। স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গেই চলত দুষ্টুমি। সহপাঠী বন্ধুদের মধ্যে ভবানীচরণ ছিলেন দলনেতা। পাঠশালার পরে চুঁচুড়ার হিন্দু স্কুল ও হুগলি ব্রাহ্ম স্কুলে পড়াশোনা করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ওরফে ভবানীচরণ। সব স্কুলের পরীক্ষায় প্রথম স্থানটি ছিল তার বাধা। এ কারণে ছাত্র শিক্ষক সকলেরই প্রিয়পাত্র ছিলেন ব্রহ্মবান্ধব। সেই সময়ই উত্তরকালের দেশনেতার আভাস তার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল। 13 বছর বয়সী উপনয়নের পরে তিনি আমিষ আহার ত্যাগ করে পুরোপুরি নিরামিষাশী হন। প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবার পর ভাটপাড়ার টোলে সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্য অধ্যয়ন করেন। সহজাত দুরন্তপনার মধ্য দিয়েই সুগঠিত শরীর এবং অসাধারণ শক্তি অর্জন করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সুদৃঢ় শরীরে ছিল বুক ভরা সাহস। অসাধারণ এই শক্তি ও সাহসের সঙ্গে পাণ্ডিত্য ও ব্যক্তিত্বের সমন্বয়ে গড়ে উঠেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সেই সময়ে কংগ্রেসের সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের তখন 17 বছর বয়স। সেই সময় তিনি একদিন আনন্দমোহন বাবুর কাছে গিয়ে বললেন, কেবল কলমবাজি আর গলাবাজিতে দেশোদ্ধার হবে না, ভারত উদ্ধার করতে হলে চাই তুখুর তরোয়ালবাজি। সেই বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন শক্তি প্রয়োগ ছাড়া ভারতবর্ষকে ইংরেজদের কবলমুক্ত করা যাবে না। কেবল বক্তৃতার গলাবাজিতে ভারত স্বাধীন হবার নয়, সশস্ত্র বিপ্লবী ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের একমাত্র আদর্শ। তাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতাদের আন্দোলনে সামিল হয়ে তার পোষালো না। তিনি স্থির করলেন নিজেই সৈনিক হবেন। সংকল্প স্থির হলো। দেশ উদ্ধারের টানে একদিন গৃহত্যাগ করতেও তিনি দ্বিধাবোধ করেননি। অন্তরে যার জেগে উঠেছে শৃঙ্খলিত ভারত মাতার স্বাধীন শক্তিরূপিণী প্রতিমূর্তি, তার পক্ষে কোনো বন্ধনিত বন্ধন নয়। তার একমাত্র ব্রত সংগ্রাম, লক্ষ্য ভারত মাতার শৃঙ্খল মোচন। প্রত্যক্ষ সংগ্রামে নামতে হলে শক্তি সংগ্রহের প্রয়োজন। তাই তিনি স্থির করলেন বাড়ি থেকে পালিয়ে পশ্চিমে কোনো দেশীয় রাজার সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধবিদ্যার শিক্ষা নেবেন। সংকল্প কার্যে রূপায়িত করতেও বিলম্ব হলো না। সবে 17 বছরে পা দিয়েছেন ভবানীচরণ, কলেজের নবীন ছাত্র। একদিন কলেজের 2 মাসের মাইনের টাকা সম্বল করে 3 জন সঙ্গী জুটিয়ে গোয়ালিয়র রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ওরফে ভবানীচরণ। সঠিক পথের সন্ধান জানা নেই। ভাষা একটা ধারণা মনের ওপর ভর করে ট্রেনে চেপে বসলেন 4 বন্ধু। ইটাওয়া স্টেশনে জানা গেল সেখান থেকে 36 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হবে গোয়ালিয়র। কুচ পরোয়া নেই।
বুকের ভেতরে দাউ দাউ জ্বলছে ভারত উদ্ধারের সংকল্প। চারজনে মিলে পায়ে হেঁটেই দীর্ঘ পথ অতিক্রম করলেন। সময়টা ছিল গ্রীষ্মকাল। সহজেই এই চার বাঙালি যুবকের পথকষ্ট অনুমান করা সম্ভব। সমস্ত কষ্টকে তুচ্ছজ্ঞান করে হৃদয়ে সিংহের বলে বলিয়ান হয়ে যুবকেরা পথে দুবার যমুনা এবং চম্বল নদী পার করল। সম্মুখে ধুধু মাঠ, বালি আর কাটা ঝোপে ভরা। ছাতু, গুড় আর ছোলা মাত্র আহার্য সম্বল। তাই নিয়ে অশেষ কষ্ট সহ্য করে তারা এক সময় স্বপ্নের গোয়ালিয়রে পৌঁছলো। কিন্তু যে উদ্দেশ্যে যাওয়া, দুর্ভাগ্যবশত তা সফল হলো না। গোয়ালিয়র মহারাজের সেনাপতি চার বাঙালি যুবককে সৈন্য বিভাগে ভর্তি করতে অসম্মত হলেন। বাধ্য হয়েই ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতায় ফিরে আসলেন। ভর্তি হলেন মেট্রোপলিটন ইনস্টিটিউটে। কিন্তু পড়াশোনায় আর মন বসাতে পারলেন না। সেই সময়ে কলকাতার শিক্ষিত সমাজে ব্রাহ্ম আন্দোলন খুব জোরদার হয়ে উঠেছে। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছে। তাদের সংস্কারমূলক আন্দোলন কলকাতার যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই স্রোতের টানে বাইরে থাকতে পারলেন না ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ততদিনে তিনি পড়াশোনা ছেড়েছেন, তবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকেননি। যেখানে যেমন জুটেছে শিক্ষকতা করেছেন। এই সূত্রেই কেশবচন্দ্রের সংস্পর্শে আসা। 1887 সালে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করলেন নববিধান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে। কিছুকাল পরে ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে তাকে সিন্ধু দেশে যেতে হয়। সেখানে কয়েকজন রোমান ক্যাথলিক পাদ্রী এবং তার আরেক রক্তের সম্পর্কের আত্মীয় প্রভাবে খ্রিস্ট ধর্মের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং 1891-এ তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তিনি প্রথমে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ে যোগ দিলেও এক বছরের মধ্যেই ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন নিষ্ঠাবান হিন্দু পরিবারের সন্তান। কিশোর বয়সে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। যৌবনে পদার্পণ করে দীক্ষা নিলেন ব্রাহ্ম ধর্মে। নিজেকে যুক্ত করলেন কেশবচন্দ্রের আন্দোলনের সঙ্গে। কেশবচন্দ্রের অন্যতম উদ্দেশ্য ছিল হিন্দু ও খ্রিস্ট ধর্মের মধ্যে অভিন্ন সম্প্রীতি গড়ে তোলা। সেই আদর্শে কাজ করার সময়ই খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন ভবানীচরণ ওরফে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং প্রথমে প্রোটেস্ট্যান্ট, পরে ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। খ্রিস্ট ধর্মের সন্ন্যাস গ্রহণের পর ব্রহ্মবান্ধবের প্রথম কাজ হলো ভারতীয় জনগণের মধ্যে ক্যাথলিক ধর্মকে ব্যাপকভাবে প্রচার করা। এই উদ্দেশ্যে তিনি ভারতীয় হিন্দুদের সঙ্গে একাত্মতা বজায় রাখার জন্য খ্রিস্টান সন্ন্যাসীদের মতো কালো জোব্বা না পরে গ্রহণ করলেন গেরুয়া বস্ত্র। তার বিশ্বাস ছিল এইভাবেই বিদেশি আবরণ মুক্ত করে খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ ভারতীয়ত্বে রূপান্তরিত করতে হবে। তিনি নিজেকে রোমান ক্যাথলিক বলে প্রচার করতেন না, বলতেন তিনি ভারতীয় ক্যাথলিক। এই সময়ই হিন্দু ক্যাথলিক অর্থাৎ ঈশাপন্থী হিন্দু সন্ন্যাসী গড়ে তোলার উদ্দেশ্যে জব্বলপুরে নর্মদা তীরে ক্যাথলিক মঠ স্থাপন করেন। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ধর্ম প্রচারের সময় বাংলা ও সংস্কৃতে লেখা খ্রিস্টীয় সঙ্গীত গান করতেন। দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেন ভারতীয় বৈষ্ণবদের মতো করতাল বাজিয়ে। বলা বাহুল্য, এই গেরুয়াধারী খ্রিস্টান সন্ন্যাসী সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। 1897-এ স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে ভারতীয় সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ভারতে ফিরে এসেছেন। বিদেশে বহু সম্মান এবং স্বদেশে বীরোচিত সম্বর্ধনা লাভ করেছেন তিনি। বিবেকানন্দের বিশ্বজয়ের দ্বারা বিশ্বসভায় নতুনভাবে পরাধীন ভারতের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। তার এই সাফল্যে নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছে যুব ভারত। আত্মচেতনা ফিরে পেয়েছে পরাধীন ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দের প্রভাবে 1901-এ ব্রহ্মবান্ধব উপাধ্যায় হিন্দু ধর্মে পুনরায় প্রত্যাবর্তন করেন। এই সময়ে তিনি কলকাতার সিমলা অঞ্চলে বৈদিক আদর্শে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। প্রতিষ্ঠানের নাম দেন শাশ্বত আয়তন। ভারতীয় আর্য ঋষিদের আদর্শ পুনঃপ্রতিষ্ঠা, ভারতীয় সনাতন আদর্শে নবভারতকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়েই তিনি এই প্রতিষ্ঠান গঠন করেন। তিনি এখানে ছাত্রদের শিক্ষাদান করতেন, কিন্তু কারো কাছ থেকে বেতন নিতেন না। 1901-এ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করলে কবির আহ্বানে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে ব্রহ্মচর্য বিদ্যালয়ে যোগ দেন। এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে রবীন্দ্রনাথ নানাভাবে তার সক্রিয় সাহায্যও পান। ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার কাজকে ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পূর্ণভাবে দেশের কাজ হিসেবেই দেখতেন। তাই শান্তিনিকেতনে ছাত্রদের তিনি শুধু লেখাপড়াই শেখাতেন না, তাদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার শিক্ষাও দিতেন। এখানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন, যা আজ পর্যন্ত আশ্রমবাসীদের কাছে যথেষ্ট, যা আজ পর্যন্ত শান্তিনিকেতনের আশ্রমবাসী এবং সমগ্র ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শান্তিনিকেতনে অবস্থানকালেই 1902-এ ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ সংবাদ জানতে পারেন। এই দুঃসংবাদ শ্রবণে তার অন্তর্লোকে এক বিচিত্র অনুভূতির সৃষ্টি হয়।
ফিরিঙ্গি বিজয়ে দুর্জয় সংকল্প নিয়ে ব্রহ্মবান্ধব উপাধ্যায় 1902-এ বেদান্ত প্রচারের জন্য বিলেত যান। সেখানে অক্সফোর্ড এবং কেমব্রিজে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করে ইউরোপীয় শ্রোতাদের বিস্মিত করেন। ভারতীয় সন্ন্যাসীর মুখে গভীর আধ্যাত্মিক তত্ত্ব, ভারতের চিরন্তন প্রেমের বাণী প্রচারের মাধ্যমে বিলাতের শ্রোতাদের মধ্যে ভারতের গৌরব প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মবান্ধব সম্বন্ধে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, তিনি ছিলেন এক রোমান ক্যাথলিক সন্ন্যাসী, অপরদিকে বৈদান্তিক, তেজস্বী, নির্ভীক, ত্যাগী, বহুশ্রুত এবং অসামান্য প্রভাবশালী। বিলাতে বেদান্ত প্রচার কার্য সম্পূর্ণ করে 1903-এ কলকাতায় ফিরে আসেন তিনি। সেই সময় ভারতের রাজনৈতিক আবহাওয়া, বিশেষ করে বাংলার আকাশ বাতাস অগ্নিযুগের রণদামামার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। এই আবহাওয়ায় তিনি রণক্ষেত্রে অবতীর্ণ হলেন রাজনৈতিক নেতারূপে। 1904-এর মধ্যেই তিনি হয়ে উঠলেন অগ্নিযুগের অন্যতম পুরোধা পুরুষ। তার সম্পাদনায় প্রকাশিত হলো সন্ধ্যা পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে অগ্নিক্ষরা লেখনী ঘোষণা করল বিদেশি শক্তির বিরুদ্ধে আপোষহীন বলিষ্ঠ সংগ্রামের কথা। 1905-এ আরম্ভ হলো বঙ্গভঙ্গ আন্দোলন। স্বদেশ মতে দীক্ষিত বঙ্গবাসীর বন্দে মাতরম মন্ত্রে প্রকম্পিত হলো আকাশ বাতাস। বিদেশি দ্রব্য বর্জন আন্দোলন ক্রমেই তীব্রতর হয়ে উঠল। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের তেজোদ্দীপ্ত লেখনী এই আন্দোলনে নতুন শক্তি সঞ্চার করে। সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত তার রচনায় তেজময় ভাষা দেশের সর্বশ্রেণীর মানুষের মনে জ্বালা ধরিয়ে দিয়েছিল। সিরিনের হুরুম দুরুম, ফিরিঙ্গির আক্কেল গুরুম, বোচকা সকল নিয়ে যাবেন বৃন্দাবন প্রভৃতি লেখার জন্য 1907-এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সরকারের আদেশে সন্ধ্যা পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। মুদ্রাকর সহ ব্রহ্মবান্ধবকে গ্রেপ্তার করা হয়। পত্রিকা কার্যালয়ে হয় খানা তল্লাশি। গেরুয়াধারী সন্ন্যাসী ব্রহ্মবান্ধব উপাধ্যায় গ্রেপ্তার হবার পর গেরুয়া বস্ত্রের অপমান হবে বলে তিনি সাদা ধুতি পরে আদালতে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন তিনি ব্রিটিশ কর্তৃত্ব মানেন না। কঠোর পরিশ্রমে আগেই শরীর ভাঙছিল তার, তাই মামলা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ব্রহ্মবান্ধব। ক্যাম্বেল হাসপাতালে তার অপারেশন করা হলো। অস্ত্রোপচারের 3 দিন পরে 1907 সালের 27শে অক্টোবর সকাল 9টায় এই সন্ন্যাসী বিপ্লবী মহান ভারত সন্তান ধনুষ্টঙ্কার রোগে দেহত্যাগ করেন। এক সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছিলেন, ফিরিঙ্গি আমাকে কারাগারে রাখে এমন সাধ্য ফিরিঙ্গির নাই। বস্তুত তার এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। মৃত্যুর পর তার মৃত্যু সংবাদ সন্ধ্যা পত্রিকায় এভাবে ছাপা হলো, ইহাই সশরীরে স্বর্গারোহণ, ইহাই তেজস্বীর ইচ্ছা মৃত্যু, ইহাই কর্মবীরের দেহাবসান। স্বদেশবাসীকে নতুনভাবে মাতৃমন্ত্রে দীক্ষা দিয়ে তেজস্বী ব্রাহ্মণ সন্তান যে কর্মধারা সৃষ্টি করে গিয়েছিলেন তার পথ ধরেই পরবর্তীকালে ভারত ইতিহাস রচিত হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের অগ্নিযুগের অন্যতম এক বিপ্লবী পুরুষ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বর্ণময় জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।